আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি ২০২৫ সালের শেষের দিকে অ্যানাকন্ডা নামে হলিউডে একটা কমেডি অ্যাডভেঞ্চার টাইপের মুভি রিলিজ হয়েছে। তো ওইটার চেয়ে আবার আমি চাইনিজ ২০২৪ সালে অ্যানাকন্ডা নামের যে মুভিটা রিলিজ হয়েছিল সেটার সিরিয়াসনেস দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি। তো এই সিনেমাটাও কিন্তু অ্যানাকন্ডা সাপের উপরেই তৈরি, আর আশা করি এইটা আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে। তো গল্পের শুরুতে আমরা জেফ নামের একজন লোককে নৌকার মাঝে বসে থাকতে দেখতে পাই। সে আর তার সঙ্গীরা বিভিন্ন ধরনের সাপ ধরে বিক্রির ব্যবসা করত। আর এবার এই লোকেরা সাপ ধরার জন্য এমন একটা ভয়ঙ্কর জায়গাতে যাচ্ছিল যে জায়গাটাকে অভিশপ্ত মনে করা হয়। সেখানে দুনিয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ক্রিমসন অ্যানাকন্ডা বসবাস করত, যারা কিনা খুব সহজে যে কোনো কিছুকে নিজের শিকার বানিয়ে নিতে পারত। এমনকি সেটা যদি তার নিজের গোত্রের কোনো অ্যানাকন্ডা সাপ হয় তাকেও শিকার করে ফেলতো। তো যাই হোক, ফাইনালি তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। আর তখন জেফের নৌকার ক্যাপ্টেন তার কাছে আগের চেয়ে আরও বেশি টাকা দাবি করে, কারণ এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা ছিল আর এখান থেকে ফিরে যাবে কিনা সে জীবন্ত তার কোনো গ্যারান্টি ছিল না। তো এখানে সে তার নৌকা কোনোভাবেই নিরাপদ ছিল না বলে বেশি টাকা চেয়েছিল। তো জেফ এখন তাকে টাকা বের করে দিয়ে দেয়, কিন্তু টাকা দেবার সময় ভুল করে টাকাগুলো নিচে পড়ে যায়। যখন ক্যাপ্টেন সেই টাকাগুলো তুলে সোজা হয়ে দাঁড়ায়, ঠিক তখনই জেফ হঠাৎ করে তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তারপর জেফ ওই ছুরিটা দিয়ে তার গলা কেটে নদীতে ফেলে দেয়, ঠিক যেন কারো টোপ বা খাবার সে পানিতে ফেলে দিল। তো এখন তার অন্য সঙ্গীরাও এই সব কিছু দেখে ফেলে। জেফ তাদের সবাইকে বলে যে আমি ধোঁকাবাজদের একেবারেই পছন্দ করি না। এরপর তারা সামনের দিকে এগোতে থাকে আর জঙ্গলের ভেতরে তারা একটা মূর্তি দেখতে পায়। মূর্তিটার উপরে অনেকগুলো সাপের ছবি খোদাই করা ছিল, আর এটা দেখে জেফ বলে ওঠে যে তার মানে ক্রিমসন অ্যানাকন্ডার গল্পটা আসলেই সত্যি ছিল। অন্যদিকে জেফের সঙ্গীরা সেখানে অনেকগুলো সাপ পেয়ে যায়, আর এতগুলো সাপ দেখে তারা আনন্দে রীতিমতো পাগল হয়ে যায়। তারা তাড়াতাড়ি সেই সাপগুলোকে নিজেদের বস্তায় ভরতে শুরু করে দেয়। কিন্তু এদিকে জেফ তার বন্দুক নিয়ে সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডার খোঁজে বেরিয়ে পড়ে। সেই তিনজন সঙ্গীর মধ্যে একজন যখন সাপে ভরা বস্তাগুলো নৌকাতে রাখতে আসে, তখন সে দেখতে পায় যে দূরে তাদের ক্যাপ্টেনের মাথা কাটা লাশটা পানির উপরে ভেসে আছে। সে নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না, কারণ হঠাৎ করেই সেই লাশটা আবারও পানির নিচে তলিয়ে যায়, আর বিশাল কোনো একটা জিনিস সাঁতার কাটতে কাটতে তার দিকেই এগিয়ে আসতে থাকে। ভয়ে ওই লোকটা জঙ্গলের দিকে দৌড়ে পালায়, কিন্তু সে পালাতে পারে না, কারণ বিশাল সেই অ্যানাকন্ডা ততক্ষণে তাকে নিজের প্যাচে আটকে ফেলেছিল। অ্যানাকন্ডা তার শরীরের চারিদিকে পেঁচিয়ে তার হাড়গোড় ভেঙে তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই দৃশ্যটা পাল্টে যায়, আর আমরা জঙ্গলের ভেতরে তার অন্য আরেকজন সঙ্গীকে দেখতে পাই। সেই লোকটা হঠাৎ করে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে সে ওই বিশাল অ্যানাকন্ডাটাকে মাটিতে এঁকে বেঁকে চলতে দেখেছিল। অ্যানাকন্ডাটা যখন একটা গাছে বেয়ে ওঠে, তখন তার পেট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে আস্ত একজন মানুষকে গিলে ফেলেছে। এই লোকটা নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালানোর আগেই হঠাৎ করে তার সামনে তার ওই সঙ্গীর লাশটা উপর থেকে ঝুলতে ঝুলতে নিচে পড়ে যায়। লাশটার গায়ে কেমন যেন অদ্ভুত একটা তরল পদার্থ মাখা ছিল, কারণ ওই সাপটা তাকে নিজের মুখ থেকে আবারও উগলে বের করে দিয়েছিল। প্রথম লোকটাকে ফেলে দিয়ে সাপটা এবার ওই দ্বিতীয় লোকটাকে নিজের প্যাচে আটকে ফেলে। গাছের সাথে তাকে পেঁচিয়ে ধরে সাপটা তার হাড়গোড় সব ভেঙে ফেলে, আর তারপর তাকেও খেতে শুরু করে। দূরে দাঁড়িয়ে জেফ এই পুরো দৃশ্যটা দেখছিল, আর তার মনে মনে খুবই খুশি হচ্ছিল, কারণ নিজের সঙ্গীদের বাঁচানোর বদলে সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন এই সব কিছু তার নিজেরই ইচ্ছেতে হচ্ছে। আসলে সে এই বিশাল অ্যানাকন্ডাটাকে ধরতে চাচ্ছিল, আর সে তার সঙ্গীদেরকে এখানে এনেছিল এই সাপটাকে ধরার টোপ হিসেবে। এরপর সে তার শটগান দিয়ে অ্যানাকন্ডাটাকে অজ্ঞান করে ফেলতেই যাচ্ছিল। ঠিক তখনই জঙ্গলের সকল পশু পাখি চিৎকার করতে শুরু করে দেয়, আর এই শব্দ শুনে অ্যানাকন্ডাটা ওখান থেকে পালিয়ে যায়। সিন কাট হয়ে অন্যদিকে আমরা বেইলিং নামের একজন লোককে দেখতে পাই। বেইলিং তার সঙ্গীদের সাথে একটা সার্কাসে কাজ করত, কিন্তু এই সার্কাসটা বন্ধ হয়ে যাবার কারণে সে সার্কাসের মালিকের কাছ থেকে সেখানকার সকল আর্টিস্টদেরকে কিনে নেয়, কারণ সে ওই আর্টিস্টদের সবাইকে সাথে করে নিয়ে থাইল্যান্ডে গিয়ে সেখানে নিজের নতুন একটা সার্কাস খুলতে চাচ্ছিল।
তারা সবাই নদীপথে থাইল্যান্ডে যাবার প্ল্যান করে, কিন্তু যখন তারা মাঝপথে ছিল তখন তারা দেখতে পায় যে কাঠের অনেকগুলো কন্টেইনার দিয়ে তাদের সামনের রাস্তাটা বন্ধ করা আছে। তাদের ক্যাপ্টেন চাচ্ছিল যে তারা যেন অন্য কোনো রাস্তা দিয়ে থাইল্যান্ডে যাবার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এভাবে গেলে থাইল্যান্ডে পৌঁছাতে তাদের অনেক বেশি সময় লেগে যাবে। বেইলিং ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে যে যাই হোক না কেন আমাদের ঠিক সময়ে থাইল্যান্ডে পৌঁছাতেই হবে, কারণ সেখানে আমাদের শো রয়েছে আর আমি শোয়ের জন্য অ্যাডভান্স টাকাও নিয়ে ফেলেছি। আমি যদি শো করতে না পারি তাহলে আমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাব। উত্তরে ক্যাপ্টেন বলে যে তাহলে তো আমার কাছে একটাই রাস্তা আছে, আমরা ওই সকল জিনিসপত্র ডিনামাইট দিয়ে উড়িয়ে দেব। এই কাজ করলে তাদের পথের উপরে কত বড় বিপদ নেমে আসতে পারে সেটা না জেনে তারা বোমা দিয়ে ওই সকল কন্টেইনারগুলো জ্বালিয়ে দেয়। আর এমনটা করার ফলে তাদের যাওয়ার রাস্তা তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু দেখতে দেখতে তাদের জাহাজের উপরে বৃষ্টির মতো অসংখ্য সাপ পড়তে শুরু করে, কারণ ওই কাঠের কন্টেইনারগুলোর সব কটাতে শুধু সাপে ভরা ছিল। তো এই সব কিছু দেখে প্রচণ্ড ভয়ে এই লোকগুলো যে যেখানে পারছিল সেখানে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু অনেকেই খুবই বাজেভাবে সাপের মধ্যে আটকা পড়ে যায়। এদের মধ্যে ল্যান নামের একজন মেয়ে তার বুদ্ধির জোরে একটা প্রেসার পাইপ দিয়ে জাহাজে থাকা সকল সাপগুলোকে নিচে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে বাথরুমের ছাদ ভেঙে যাবার কারণে বাথরুমের ভেতরে লুকিয়ে থাকা একজন লোকের গায়ের উপরে অনেকগুলো সাপ এসে পড়ে। সাপগুলোর হাত থেকে বাঁচার জন্য সে নদীতে লাফ দেয় আর সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে পৌঁছে যায়, কিন্তু তার কপাল এতটাই খারাপ ছিল যে সেখানেও একটা কিং কোবরা তাকে কামড়ানোর জন্য তার সামনে ফনা তুলেছিল। সাপটা তাকে ছোবল মারার আগে একজন লোক এসে সাপটার উপরে পা দিয়ে তাকে পিষে মেরে ফেলে। এই লোকটা আর কেউ নয়, সে ছিল জেফ, যে কিনা বেইলিং এর সঙ্গীর জীবন বাঁচিয়ে দেয়। তাই বেইলিং তাকে নিজের জাহাজে তুলে নেয় আর জেফ সবাইকে বলে যে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার আর একটা অ্যাক্সিডেন্টের কারণে সে জঙ্গলের ভেতরে আটকা পড়ে গেছে। হঠাৎ করে এদের মধ্যে একজন সঙ্গী নিজের কানে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। জেফ কাছে গিয়ে তার কানটা ভালোভাবে পরীক্ষা করে আর এরপর সে নিজের আঙুলে ছোট করে একটু কেটে ছেলেটার কানের কাছে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই যে হঠাৎ করে তার কান থেকে একটা ছোট্ট সাপ বেরিয়ে আসে আর সেই সাপটা জেফের হাতে কামড়ে দেয়, কিন্তু সাপের কারণে জেফের কোনো ক্ষতিই হয় না। সে তো সাপটাকে তুলে স্বাভাবিকভাবে পানিতে ফেলে দেয়। আর সেখানে দাঁড়িয়ে থাকা ল্যান এইসব কিছু লক্ষ্য করতে থাকে, আর ল্যান নিজেও এখানে একজন স্নেক এক্সপার্ট বা সাপের বিশেষজ্ঞ ছিল। সে খুব ভালো করেই জানতো যে সাপের বিষ থেকে ইমিউন বা নিজেকে নিরাপদ করার জন্য একজন মানুষকে নিজের শরীরে অনেক পরিমাণে সাপের বিষ আগে থেকেই পুশ করতে হয়। সে এই বিষয়টা বেইলিংকে জানায় আর বলে যে আমার এই জেফ লোকটাকে একেবারে সুবিধার মনে হচ্ছে না, দেখো ওকে সাপে কামড়ানোর পরেও ওর কিন্তু কিছুই হলো না। অন্যদিকে জেফ এই বোটের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। সে চাইছিল যে ক্যাপ্টেন যেন তার বোটটা জেফের বলে দেয়া ম্যাপ অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে চলে যায়। সেই জায়গার কথা শোনা মাত্রই ক্যাপ্টেন নিজের বন্দুক বের করে আর জেফের দিকে তাক করে ধরে বলে যে তুমি যদি আর একবার ওখানে যাবার কথা বলো তাহলে আমি তোমাকে একেবারে গুলি করে দেব। তুমি কি জানো না ওই জায়গাটা অভিশপ্ত? অর্থাৎ ক্যাপ্টেন নিজেও ক্রিমসন অ্যানাকন্ডার ব্যাপারে আগে থেকেই জানতো। ক্যাপ্টেনের কাছ থেকে এইসব কথা শুনে জেফ আপাতত ওখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে জেফ যাবার পরেই ক্যাপ্টেন যে মাছ ধরছিল তার সেই ছিপটা নিচ থেকে কেউ খুবই জোরে টান দেয়। এত জোরে টান দেয় যে ক্যাপ্টেন নিজেই পানিতে পড়ে যায়। আসলে জেফ ক্যাপ্টেনকে ধরার জন্য এই ফাঁদটা পেতে রেখেছিল। সে ক্যাপ্টেনকে নিজের জালে ফাঁসিয়ে ফেলেছিল, সেই জাল যেটাতে সে অ্যানাকন্ডাটাকে ধরতে চাইছিল। আর এখন ক্যাপ্টেন ওই অ্যানাকন্ডার জন্য টোপ হিসেবে কাজ করছিল। আর এদিকে ক্যাপ্টেনকে খুঁজে না পাওয়ার কারণে ল্যানের মনে সন্দেহ তৈরি হয়। সে জানতো যে এটা নিশ্চয়ই জেফেরই কাজ হবে। সে জেফকে জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ তার কথা এড়িয়ে গিয়ে বলে যে এটা জঙ্গল, এখানে মানুষ গায়েব হয়ে যাওয়াটা খুবই সাধারণ ব্যাপার। হঠাৎ করে এরা সবাই পানির মধ্যে নড়াচড়ার শব্দ শুনতে পায়। এরা সবাই জিজ্ঞাসা করে যে এটা কিসের আওয়াজ, আর জেফ তাদেরকে বলে যে এটা খুব বড় আর বিশাল কিছু একটা আসতে চলেছে, তার আওয়াজ হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাই যে নদীর অনেক গভীরে সেই বিশাল অ্যানাকন্ডাটা জেফের পাতা জালের দিকে এগোচ্ছিল। আর হঠাৎ করে জেফের ছিপটা নিচের দিকে সজোরে টান খায়। সে যখনই সুতোটা গোছানোর চেষ্টা করে তখনই অ্যানাকন্ডাটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য ওদের চোখের সামনে ভেসে ওঠে। এত বড় আর ভয়ঙ্কর একটা অ্যানাকন্ডা দেখে ওরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়।
জেফ বড়শির যে সুতোটা ধরেছিল অ্যানাকন্ডাটা প্রচণ্ড জোরে টান দিয়ে সেই সুতো ধরে জেফকেও পানির ভেতরে টেনে নিয়ে যেতে থাকে। সে জেফকে পানির নিচে এদিকে ওদিকে আছাড় মারছিল, কিন্তু জেফও হার মানার পাত্র ছিল না। নিজেকে বাঁচানোর জন্য জেফ সাঁতার কেটে নদীর ওপরে থাকা একটা ছোট লাইফ বোট বা নৌকাতে উঠে পড়ে। সে নিজের ছিপটাকেও লাইফ বোটের সাথে বেঁধে রেখেছিল, আর এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য জেফ একটা ধারালো রড দিয়ে অ্যানাকন্ডা শরীরে সজোরে আঘাত করে বসে। এই আঘাতে অ্যানাকন্ডাটা মারা তো যায় না, উল্টে প্রচণ্ড জখম হয়ে আরও রেগে যায়। সেই রাগে অ্যানাকন্ডাটা জেফের ওই ছোট্ট নৌকাটা তুলে নদীর পাড়ে নিয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই নিজের পুরো শক্তি দিয়ে জেফকে ওই নৌকা সমেত পেঁচিয়ে ধরে। দূরে দাঁড়িয়ে বেলিংয়ের সার্কাসের সকল যাত্রীরা এই দৃশ্য দেখছিল। তাদের মনে হচ্ছিল যে জেফের খেলা বুঝি এবার সে নির্ঘাত এবার মারা পড়তে চলেছে। কিন্তু পরের মুহূর্তেই জেফ সাঁতার কেটে তাদের জাহাজে চলে আসে। সবাই তাকে জ্যান্ত ফিরে আসতে দেখে অবাক হয়ে যায়। জেফ তখন পানির নিচে অ্যানাকন্ডাটাকে আবারও খুঁজছিল। সে জানতোই না যে অ্যানাকন্ডাটা এখন তার পেছনে জাহাজের ছাদে ঘাপটি মেরে বসে আছে। আর পরের মুহূর্তেই সেই সাপটা সবার চোখের সামনে ওই ক্যাপ্টেনের লাশটাকে নিজের মুখ থেকে উগলে বের করে দেয়। অ্যানাকন্ডাটা যাদের সামনে লাশটা ফেলেছিল তারা ভয়ে দৌড়ে গিয়ে একটা বাথরুমের ভেতরে লুকিয়ে পড়ে, আর অ্যানাকন্ডাটাও দ্রুত তাদেরকে মারার জন্য তাদের পিছু নেয়। এরা দ্রুত দরজাটা বন্ধ করে কোনো রকম অ্যানাকন্ডাটাকে ভেতরে ঢোকা থেকে আটকে দেয়। ঠিক এই সময় বাইরে থেকে জেফ একটা ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকন্ডাটার উপরে আরও একবার হামলা করে বসে, আর তার কারণে অ্যানাকন্ডাটা এবার প্রচণ্ড রেগে জেফের দিকেই এগোতে থাকে। অ্যানাকন্ডার হামলা থেকে বাঁচতে জেফ এবার লুকিয়ে পড়ে, আর তাকে খুঁজতে খুঁজতে সাপটা জাহাজের ভেতরে ঢুকে যায়। সেখানে একটা কম্পার্টমেন্টের ভেতরে বেলিং আর তার একজন সঙ্গী নিজেদের শ্বাস আটকে লুকিয়েছিল। অ্যানাকন্ডাটা তাদেরকে আর দেখতে পায় না, আর তাদের ঠিক উপর দিয়ে একে বেঁকে সামনে চলে যায়। ল্যান কন্ট্রোল রুমে বন্দুক নিয়ে লুকিয়েছিল, আর সে দেখতে পায় যে ওই সাপটা জানালার বাইরে চলে যাচ্ছে। আর ওই বিশাল সাপটা ছাদ থেকে নিচে গিয়ে ওয়াশরুমের জানালা দিয়ে গিয়ে তাদের অন্য দুই সঙ্গীর উপরে হামলা করে দেয়। ওদের দলের ছোট ছেলেটা নিজের প্রাণ বাঁচানোর জন্য ল্যানের কাছে ছুটে চলে আসে, আর সাপটাও তার পিছু পিছু এদিকেই আসতে থাকে। ল্যান ছেলেটাকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালায়, আর এই দৌড়াদৌড়ির মধ্যেই মেঝেতে অনেক বেশি কেরোসিনের তেল পড়ে যায়। অ্যানাকন্ডাটা যখন রাগে জানালা দিয়ে ওদের উপরে হামলা করতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে তাদের আরেকজন সঙ্গী একটা মাটির কলস ওই সাপের মুখের ভেতরে আটকে দেয়। কলস থেকে মুখ বের করতে করতে সাপটা জাহাজের ছাদে খুবই বাজেভাবে ছটফট করতে থাকে। কোনো রকমে কলসটা ভেঙে সাপটা যখনই নিজের মাথা বের করে, ঠিক তখনই জেফ পেছন থেকে এসে সাপের মুখে একটা দড়ির ফাঁস পরিয়ে দেয়। কিন্তু জেফ তার শিকারকে পুরোপুরি কাবু করার আগেই কন্ট্রোল রুমে আগুন লেগে যায়, আর সেই আগুন ছড়িয়ে পড়তে পড়তে জাহাজে রাখা ডিনামাইট তথা বোমাগুলোর কাছে পৌঁছে যায়। এরপর জাহাজে বিশাল একটা বিস্ফোরণ হয়, আর সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পানিতে লাফিয়ে পড়ে। আর এই বিশাল বিস্ফোরণে অ্যানাকন্ডাটা এখানেই মারা যায়। নিজেদের জাহাজটা চোখের সামনে এভাবে জ্বলতে দেখে বেলিং কাঁদতে শুরু করে দেয়। সে চরম টেনশনে পড়ে যায় যে তারা ঠিক সময় থাইল্যান্ডে আর হয়তো পৌঁছাতেই পারবে না। তার অবস্থা দেখে তার ছোট সঙ্গী তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? আমরা এত বড় অ্যানাকন্ডার হাত থেকে বেঁচে গেছি, আমাদের প্রাণ বেঁচেছে, আমরা যে বেঁচে আছি এটাই কি তোমার কাছে যথেষ্ট নয়? অন্যদিকে ল্যান খুব ভালোভাবে বুঝতে পারছিল যে এই সব কিছু শুধুমাত্র জেফের কারণেই হচ্ছে। জেফ তাদের জাহাজটাকে অ্যানাকন্ডা ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল। সে জেফকে বলে যে তুমি যদি এমনটা না করতে তাহলে এত বড় বিপদ আমাদের কখনোই হতো না। এই কথা শুনে জেফ উত্তর দিয়ে বলে যে তোমরা কি জানো ওই একটা অ্যানাকন্ডার দাম কত? তোমরা যদি ওকে ধরতে আমাকে সাহায্য করতে তাহলে আজ তোমরা সবাই কোটিপতি হয়ে যেতে। টাকার কথা শোনা মাত্রই লোভি বেইলিং সাথে সাথে জেফের দলে চলে যায়। সে থাইল্যান্ডে যাওয়ার কথা পুরোপুরি ভুলেই যায়, আর সে জেফকে বলে যে বলুন ওই অ্যানাকন্ডাটাকে ধরার জন্য আমরা কি করতে পারি, আমরা টাকাটা কিভাবে পেতে পারি, আমাদের কোথায় যেতে হবে আর কি কি করতে হবে শুধু একবার বলুন। তাদের কথা শোনার পরে জেফ নিজের ম্যাপটা বের করে আর তাদেরকে দেখায়, আর বলে যে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে এই ম্যাপের সাহায্যে আমি তোমাদের দুদিনের মধ্যেই থাইল্যান্ডে পৌঁছে দিতে পারবো।
বেলিংয়ের তো দুই দিকে লাভ হচ্ছিল, তাই সে জেফের সঙ্গে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার বাকি সঙ্গীদের জেফের উপরে একেবারে ভরসা ছিল না। এদিকে বেলিংয়ের এক সঙ্গীর শরীরও খুব খারাপ ছিল, কারণ তাকে খুব বাজে একটা পোকা কামড়ে দিয়েছে। এই পোকার বিষে সে মারাও যেতে পারত। আর এটা দেখে জেফ তাকে বলে যে আমার কাছে এমন একটা ঔষধ রয়েছে যেটা দিয়ে এই মেয়েটার চিকিৎসা করা সম্ভব, কিন্তু সেই ঔষধটা আমার নৌকায় রয়েছে। তোমরা যদি এর চিকিৎসা করাতে চাও তাহলে তোমাদের আমাকে আমার নৌকা পর্যন্ত পৌঁছে দিতে হবে। এখন নিজেদের সঙ্গীর যান বাঁচানোর জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও এই লোকগুলো এখন জেফকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর তাদের কাছে এখন তো কোনো নৌকাও ছিল না, তাই তারা পায়ে হেঁটেই সামনের দিকে এগোতে থাকে। তবে যাবার পথে জেফ তাদেরকে সাবধান করে দিয়ে বলে যে এখানকার পানি কিন্তু ভুলেও খাবে না। এই পানিতে এমন সব পোকা রয়েছে যেগুলো একবার মানুষের পেটে গেলে এমন মারাত্মক তেষ্টা তৈরি করে যে মানুষ বাধ্য হয়ে এই পানিতেই ডুবে মারা যায়। তো এভাবে চলতে চলতে রাত হয়ে গেলে তারা একটা গুহার ভেতরে আশ্রয় নেয়, আর সেখানে তারা আগুনও জ্বালায়। আর এখানে জেফ একপাশে বসে নিজের ম্যাপে সেই অ্যানাকন্ডার ছবিটা দেখছিল। হঠাৎ করে দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা দেখতে পাই যে জেফের আসলে ওই ক্রিমসন অ্যানাকন্ডার সাথে আরও একবার দেখা হয়েছিল। অ্যানাকন্ডাটা জেফকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু জেফ তখন চালাকি করে নিজেকে ওই কাঠের কন্টেইনারগুলোর ভেতরে আটকে ফেলে। অ্যানাকন্ডার নজর থেকে সে ও যাত্রায় বেঁচে গিয়েছিল। এরপর বেলিংয়ের লোকেরা যখন ডিনামাইট দিয়ে কন্টেইনারগুলো উড়িয়ে দেয়, তখন জেফ সেখান থেকে বেরিয়ে ওদের দলে ভিড়ে যায়। তো দৃশ্য আবারও বর্তমানকালে চলে আসে, যেখানে জেফ তখনও ম্যাপের দিকেই তাকিয়ে আছে। বেলিং তার কাছে এসে বলে যে তুমি কি এই অ্যানাকন্ডাটাকে ধরতে চাও? জেফ বলে যে হ্যাঁ, এটা একটা মিউটেটেড বা রূপান্তরিত অ্যানাকন্ডা। তুমি একে অ্যানাকন্ডাদের রাজাও বলতে পারো, যে কিনা দুনিয়ার বড় বড় সকল সাপেদের বা যে কোনো প্রাণীকে শিকার করতে পারে। নিজের মতো বড় বড় অ্যানাকন্ডা সে অনায়াসে গিলে খেয়েছে। আমরা যদি একে ধরতে পারি তাহলে আমাদের 7 পুরুষ বসে খেতে পারবে, কাউকে কোনো কাজও করতে হবে না, কারণ এই অ্যানাকন্ডার কোটি কোটি টাকা দাম। তো এভাবে লোভে পড়ে বেলিং বলে যে আমি তোমাকে সাহায্য করতে একেবারে রাজি আছি। তো এরপর রাতে এরা সবাই যখন ঘুমাচ্ছিল তখনই বেলিংয়ের এক সঙ্গীর ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় যে তাদের আশেপাশে বড় বড় অ্যানাকন্ডা ঘিরে ফেলেছে, কিন্তু একটু পরেই সে চমকে উঠে বুঝতে পারে যে ওটা আসলে তার দুঃস্বপ্ন ছিল। তাদের আশেপাশে কোনো অ্যানাকন্ডা ছিলই না, কিন্তু সে এটাও দেখতে পায় যে তার ভাই তাদের সাথে নেই। তাই প্রচণ্ড ভয়ে সে গুহার বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় যে তার ভাই পাগলের মতো নিজেকে নদীর পানিতে ডোবাচ্ছে। কাছে গিয়ে সে নিজের ভাইয়ের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় যে তার ভাইয়ের নাক দিয়ে ওই বিষাক্ত পোকাগুলো বের হচ্ছে, যেগুলোর কথা জেফ তাদেরকে আগেই বলেছিল। ওই পোকাগুলোর কারণে প্রচণ্ড তৃষ্ণায় তার ভাই ওখানে মারা যায়। ছেলেটা প্রচণ্ড কান্না করে, কিন্তু এখন আর কি বা করার ছিল। তাই পরদিন সকালে তারা আবারও যাত্রা শুরু করে, আর হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে এমন একটা জায়গাতে তারা পৌঁছে যায় যেখানে হাঁটার মতো কোনো রাস্তাই ছিল না। তাদের যে কোনো মূল্যে এখন পানিতে নামতেই হবে, কিন্তু নদীতে এত বিপদ এটা জানার পরে কেউ পানিতে নামার সাহসই পাচ্ছিল না। কিন্তু তাদের কাছে আর তো কোনো রাস্তা খোলাও ছিল না, তাই ভয়ে ভয়ে তারা সবাই পানিতে নেমে যায়। হঠাৎ করে একটা ছেলে পানির দিকে ইশারা করে, কারণ একটা বিশাল অ্যানাকন্ডা ততক্ষণে তাদের আশপাশ থেকে ঘিরে ফেলেছিল। তো এদের মধ্যে যেই সঙ্গীর ভাই গতরাতে মারা গিয়েছিল সে প্রচণ্ড ভয়ে মন্ত্র পড়তে শুরু করে দেয়। কিন্তু কথাই আছে না, যে সবচেয়ে বেশি ভয় পায় সে সবার আগে মরে। সে জানতোই না যে অ্যানাকন্ডাটার মুখ ঠিক তার নিচেই ছিল। হঠাৎ করে অ্যানাকন্ডাটা তাকে খুবই বাজেভাবে ধরে নিজের প্যাচে আটকে ফেলে। তাকে বাঁচানোর জন্য ল্যান সেখানে আসে ঠিকই, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ ততক্ষণে অ্যানাকন্ডাটা ছেলেটার হাড়গোড় ভেঙে চুরমার করে দিয়েছিল। আর তার শ্বাস বন্ধ করে তাকে অ্যানাকন্ডাটা মেরে ফেলে। আর এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই তামাশা দেখতে পারে। অ্যানাকন্ডাটা ওই মৃতদেহ নিয়ে পানির নিচে উধাও হয়ে যায়, আর এরা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত সামনের দিকে এগোতে থাকে। আর কিছুক্ষণ পর অবশেষে এরা সবাই মিলে জেফের নৌকা পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পৌঁছানো মাত্রই জেফ তার কথা মতো ওদের সেই ঔষধটা দিয়ে দেয়, যেটা খেয়ে বেলিংয়ের সঙ্গী নিজের চিকিৎসা করতে পারত। এদিকে তারা ততক্ষণে থাইল্যান্ডের সীমানার খুবই কাছাকাছি চলে এসেছিল, আর এখন তাদের একজন সঙ্গী বলে যে চলো তাড়াতাড়ি এখান থেকে আমরা চলে যাই। কিন্তু জেফ তাদের সবাইকে বলে যে না না, এমনটা তো হবে না। আমি আমার কথা মতো তোমাদের সবাইকে নিরাপদে এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন তোমাদেরও নিজেদের কথা রাখতে হবে। তোমাদের এখন আমাকে সাহায্য করতে হবে।
ওই ছোট ছেলেটা জিজ্ঞাসা করে যে তোমার এই সাহায্য যদি ওই অ্যানাকন্ডার সাথে যুক্ত থাকে তাহলে তুমি ভুলে যাও, আমরা তোমাকে কোনো সাহায্য করতেই পারবো না। তাদের কথা শুনে জেফ নিজের বন্দুক বের করে ফেলে আর বেলিংও তার চাকু এদের সবাইকে দেখাতে শুরু করে, কারণ সেও এখন জেফের সঙ্গী হয়ে গেছে। বেইলিং সবাইকে বলে যে চলো তাড়াতাড়ি করো, জেফ যা বলেছে ঠিকই বলেছে, ওর কথা মতোই চলতে হবে। ল্যান বলে যে তোমরা কি সবাই পাগল হয়ে গেছো, এত বড় অ্যানাকন্ডাকে ধরা অসম্ভব। জেফ বলে যে হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু পুরোপুরি অসম্ভব নয়, ওই অ্যানাকন্ডাটাকে খাওয়ার সময় ধরা যেতে পারে। এই কথা বলে বেলিং আর জেফ তাদের দুজন সঙ্গীকে দড়ি দিয়ে জালের উপরে বেঁধে ফেলে। ক্রিমসন অ্যানাকন্ডার টোপ হিসেবে তারা এদেরকেই ব্যবহার করতে চায়। কাঁদতে কাঁদতে ওই ছেলেটা বেলিংকে বলে যে তুমি এমনটা কেন করছো, আমরা যদি মারা যাই তাহলে ভেবে দেখো যে তোমার সার্কাসে কে পারফর্ম করবে। তার কথা শুনে বেলিং পাগলের মতো হাসতে শুরু করে আর বলে যে তোমাদের কি মনে হয়েছিল আমি তোমাদের সার্কাসের জন্য থাইল্যান্ডে নিয়ে যাচ্ছি? আরে পাগল, আমি তো তোমাদের ওখানে নিয়ে যাচ্ছিলাম যাতে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে আমি অনেক টাকা কামাতে পারি। কিন্তু এখন দেখো আমি আমার প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। এখন আমি জেফের সঙ্গে হাত মিলিয়েছি, কারণ আমি জানি যে তোমাদের চেয়েও বেশি টাকা এই অ্যানাকন্ডাটা আমাকে দিতে পারবে। অন্যদিকে ক্রিমসন অ্যানাকন্ডার জন্য ফাঁদ পাতার সময় জেফ ওই দুজন মেয়েকেও গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর সে একটা মেয়ের সঙ্গে অসভ্য আচরণ করতে শুরু করে দেয়, আর এই মেয়েটা অনেক চালাকও ছিল। সে জেফকে আটকায় না, বরং তাকে কথার জালে ফাঁসিয়ে তার পকেট থেকে বন্দুকটা বের করে নেয়। আর পেছনে ফিরে সে জেফকে গুলি করতেই যাবে, তখনই তার কপাল এতটাই খারাপ ছিল যে বন্দুক থেকে কোনো গুলি বের হয় না, আর উল্টে সে নিজেই আবারও জেফের কবজাতে চলে যায়। তবে জেফ তাকে মেরে ফেলার আগে তার অন্য সঙ্গী ল্যান পেছন থেকে এসে জেফকে নিজের ছুরি দিয়ে আঘাত করে বসে। জেফ ধাক্কা দিয়ে ল্যানকে দূরে সরিয়ে দেয়, আর অন্যদিকে সুযোগ বুঝে অন্য মেয়েটা জেফের হাত থেকে বন্দুক কেড়ে নেবার চেষ্টা করে। এবার ল্যানও দুর্বল না হয়ে জেফের উপরে উঠে তার গলা চেপে ধরার চেষ্টা করে, আর এই ধস্তাধস্তির মাঝখানে হঠাৎ করে একটা গুলি চলে যায়। সিন কাট হলে আমরা ওই দুজন লোককে দেখতে পাই যাদের জেফ অ্যানাকন্ডার টোপ হিসেবে বেঁধে রেখেছিল, আর একটা বিশাল অ্যানাকন্ডা এখন তাদেরকে খাওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছিল। দূরে দাঁড়িয়ে বেইলিং নিজের চোখে এই তামাশা দেখছিল, আর বেইলিং তাদের জালের দড়িটা ধরেছিল, কিন্তু সে জানতোই না যে সে যেখানে অন্যদের মৃত্যুর তামাশা দেখছে ঠিক তখনই তার পেছনে নিজের মৃত্যুটা দাঁড়িয়ে আছে। আরও একটা বিশাল অ্যানাকন্ডা তার দিকে চোখ আটকে বসেছিল। বেইলিং কিছু বুঝে ওঠার আগে অ্যানাকন্ডাটা হঠাৎ তার মাথার উপরে হামলা করে দেয় আর তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এর ফলে তার হাতে ধরা জালের দড়িটাও ছুটে যায়, আর ওই দুজন লোকের জালটা উপরে উঠে যায়। অ্যানাকন্ডা আরও দুজনের মাঝখানে দূরত্ব তৈরি হয়ে যাওয়ার কারণে ওরা সবাই প্রাণে বেঁচে যায়। এদিকে জেফ রাগে ওই মেয়েটাকে মেরে ফেলার চেষ্টাও করে, কিন্তু এবারও ল্যান সাহসিকতার পরিচয় দেয় আর পেছন থেকে একটা বড় কাঠের টুকরো দিয়ে জেফের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। জেফ অজ্ঞান হতেই তারা দুজন দৌড়ে নিজেদের ওই দুই সঙ্গীর কাছে চলে যায়, তাদেরকে জাল থেকে মুক্ত করে ফেলে। কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল, কারণ জেফের জ্ঞান ফিরে আসে। এটা দেখে এরা খুবই বাজেভাবে ভয় পেয়ে যায়, কিন্তু এবার ভাগ্য তাদের সাথ দেয়। একটা বিশাল অ্যানাকন্ডা এসে জেফকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরা সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে জেফের নৌকার দিকে দৌড়ে চলে যায় যাতে নৌকায় বসে তারা এখান থেকে পালাতে পারে। কিন্তু ল্যানের ওই সঙ্গীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওই যে ধস্তাধস্তির সময় গুলিটা চলেছিল, জেফের ওই বন্দুকের গুলিটা এই লোকের গায়ে লেগেছিল, আর সে ওখানেই সবার চোখের সামনে খুবই নির্মমভাবে মারা যায়। বাকি বেঁচে থাকা লোকগুলো তাড়াতাড়ি নৌকাতে উঠে সেটা স্টার্ট করানোর চেষ্টা করে, কিন্তু নৌকাটা নষ্ট হয়ে গিয়েছিল। হঠাৎ করে তাদের একজন সঙ্গীর গায়ে পেছন থেকে একটা গুলি এসে লাগে। সেই সঙ্গী নিজের ঘাড় থেকে গুলিটা বের করে দেখতে পায় যে এটা একটা শটগানের গুলি, অর্থাৎ তাকে কেউ অজ্ঞান করার জন্য এই গুলিটা চালিয়েছে। আর সেই লোকটা অন্য কেউ নয়, সে ছিল জেফ। তার মানে এই অ্যানাকন্ডার হামলাতেও সে বেঁচে গিয়েছিল, আর সে এখনও জ্যান্ত ছিল, কারণ সে অ্যানাকন্ডাটার মাথা কেটে অ্যানাকন্ডাটাকে মেরে ফেলেছিল। জেফ এখানে আরও একবার এদের তিনজনকে বেঁধে ক্রিমসন অ্যানাকন্ডার টোপ হিসেবে দাঁড় করিয়ে দেয়, আর এদের চারপাশ দিয়ে ধারালো লোহার রড পেঁচিয়ে দেয়, আর এরপর এদের জালের দড়িটা ধরে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো দেখতে দেখতে অনেকগুলো অ্যানাকন্ডা এদের তিনজনের উপরে হামলা করার জন্য সেখানে পৌঁছে যায়। এদের তিনজনের মনে হয় যে এবার তারা নির্ঘাত মৃত্যুবরণ করবে, তারা আর বাঁচতে পারবে না। কিন্তু এখানে ভাগ্য আরও একবার তাদের সঙ্গ দিয়েছিল। সবকটা অ্যানাকন্ডা
অ্যানাকন্ডা ভয়ঙ্কর কিছু একটা দেখে সেখান থেকে পালিয়ে চলে যায়। তারা আসলে সেখানে বিশাল বড় একটা অ্যানাকন্ডাকে দেখে পালিয়ে গিয়েছিল। এখন ওই অ্যানাকন্ডাটা নিজের বিশাল হা করে এদেরকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু সে এদের উপরে হামলা করার আগে অন্য কেউ তার উপরে হামলা করে বসে। আর এটাই হলো সেই ক্রিমসন অ্যানাকন্ডা দ্য কিং, জেফ যার খোঁজে ছিল। এর সাইজ বাকি অ্যানাকন্ডাদের তুলনায় 10 গুণ বড় ছিল। এই ক্রিমসন অ্যানাকন্ডা ধীরে ধীরে এদের তিনজনকে নিজের প্যাচে আটকে ধরে, আর এদেরকে যখন প্রায় খেয়ে ফেলবে ঠিক তখনই হঠাৎ জেফ দড়ি ছেড়ে দিয়ে অ্যানাকন্ডাটাকে নিজের জালের ভেতরে আটকে ফেলে। নিজেকে ছাড়ানোর জন্য ক্রিমসন অ্যানাকন্ডা ছটফট করতে থাকে, সে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে, কিন্তু যখন সে কিছুতেই জাল থেকে বের হতে পারে না তখন সে নিজের দাঁতে জালটা আটকে সেটাকে ছিঁড়ে ফেলে আর এক পাশ দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য এই ক্রিমসন অ্যানাকন্ডা জঙ্গলের দিকে পালিয়ে চলে যায়। জেফ তাকে আবারও নিজের জালে ফাঁসানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারে না। উল্টে এই ধস্তাধস্তির মাঝে বোকা জেফ নিজেকে একটা গাছের সাথে পেঁচিয়ে ফেলে। সে ওখান থেকে বের হবার আগেই ক্রিমসন অ্যানাকন্ডা তাকে ওই গাছ সমেত পেঁচিয়ে ধরে। এই অ্যানাকন্ডাটাকে দেখে ওখানে দাঁড়িয়ে থাকা এরা সবাই খুবই বাজেভাবে ভয় পেয়ে যায়। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এরা কিছুই করতে পারছিল না, কিন্তু ঠিক তখনই ওই ছোট্ট চালাক ছেলেটা নিজের বুদ্ধি কাটায় আর নিজের দাঁত দিয়ে ওই দড়িটা কাটার চেষ্টা করতে থাকে। তার মনে কোথাও একটা আশা ছিল যে সে হয়তো এবার বেঁচে যাবে, তাই সে নিজের দাঁত দিয়ে দড়িটা কাটার জন্য এতটাই জোর লাগায় যে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। অন্যদিকে জেফ তো এবার ওই ক্রিমসন অ্যানাকন্ডার প্যাচ থেকে বেরই হতে পারছিল না, কিন্তু সে ওখান থেকে দৌড়ে পালানোর আগেই ক্রিমসন অ্যানাকন্ডা নিজের লেজ দিয়ে তাকে পেঁচিয়ে আবারও নিজের কাছে টেনে নেয়। এরপর সে তাকে নিজের প্যাচের ভেতরে খুব শক্ত করে আটকে ফেলে। জেফের ঘাড়ের উপরে নিজের মুখ রেখে সাপটা তার প্যাচ এতটাই টাইট করে দেয় যে জেফের হাড়গোড় সব ভেঙে যেতে শুরু করে। এরপর এই অ্যানাকন্ডা জেফকেও জ্যান্ত গিলে ফেলে, আর এদিকে এরা তিনজন ওই দড়িটা ছিঁড়ে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হয়। জেফকে গিলে খাবার পরে ওই ক্রিমসন অ্যানাকন্ডা এদেরকে মারার জন্য ছুটে আসতে থাকে, আর এরা সবাই দৌড়ে কাঠের একটা কন্টেইনারের কাছে পৌঁছে যায়। ওই ছোট্ট ছেলেটা নিজের প্রাণ বাঁচানোর জন্য কন্টেইনারের ভেতরে ঢুকে পড়ে, আর অ্যানাকন্ডাটা তাকে দেখে ফেলে। অ্যানাকন্ডাটা এখন পিছু পিছু ওই কন্টেইনারের ভেতরে ঢুকতেই যাবে, কিন্তু কন্টেইনারের অন্যদিকের দরজাটা পুরোপুরিভাবে বন্ধ ছিল। ছেলেটা দ্রুত দরজাটা ভাঙার চেষ্টা করে। সময় পেরিয়ে যাচ্ছিল আর অ্যানাকন্ডাটাও খুবই দ্রুত তার দিকে এগোচ্ছিল। অ্যানাকন্ডাটা ছেলেটাকে গিলে খাওয়ার ঠিক আগ মুহূর্তে তার বাকি সঙ্গীরা বাইরে থেকে কন্টেইনারের দরজাটা খুলে দিতে সক্ষম হয়, আর ওই ছেলেটা বেঁচে ওখান থেকে বেরিয়ে আসে। আর এরা সবাই দৌড়ে সামনের দিকে এগোতে থাকে। এদের মনে হচ্ছিল যে এরা হয়তো আর বাঁচতে পারবে না, কিন্তু এবার ভাগ্য এদের সহায় ছিল, কারণ এরা জানতোই না যে এরা জঙ্গলে ঠিক সেই অংশে ছিল যেখানে জেফ ওই ধারালো তারগুলো লাগিয়ে রেখেছিল। তারা খুবই স্পিডে ওই তারের সঙ্গে ধাক্কা লাগার ফলে বিশাল অ্যানাকন্ডাটার মাথা একেবারে কেটে আলাদা হয়ে যায়। পেছনে ফিরে এরা ওই অ্যানাকন্ডাটাকে দেখতে পায়, আর এদের বিশ্বাসই হচ্ছিল না যে এদের প্রাণ বেঁচে গেছে। এদের ধারণা অনুযায়ী অ্যানাকন্ডাটা মারা গিয়েছিল। এরা খুবই খুশি হয় ঠিকই, কিন্তু এখন এরা আর নতুন কোনো বিপদ ঘাড়ে নিতে চায় না, নিজেদের প্রাণ আর বিপদে ফেলতে চায় না, কারণ এরা খুব ভালো করেই জানতো যে এই জঙ্গলে এমন আরও অনেক অ্যানাকন্ডা রয়েছে যারা তাদেরকে নিমিষেই শেষ করে দিতে পারবে। তাই এরা যত দ্রুত সম্ভব নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে আসলে ওই ক্রিমসন অ্যানাকন্ডাটা মরেনি, বরং জেফ যেমনটা আগে বলেছিল যে ওটা একটা মিউটেটেড অ্যানাকন্ডা ছিল, তাই সে নিজের কাটা যাওয়া মাথাটাকে রিজেনারেট করে ফেলে, অর্থাৎ নতুন করে মাথাটা আবারও গজিয়ে যায়। আর এখন সে আরও একবার জ্যান্ত হয়ে ওঠে। আর এই দৃশ্য দেখানোর মাধ্যমে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন, বেশ বড় হয়ে গেল। আর হ্যাঁ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।